এর আগে তোমাদের নবম শ্রেণীতে ইতিহাসে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব আমরা পড়েছি। সেই বিপ্লবের ঢেউ আমরা দেখেছি ফ্রান্স তথা গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে পড়েছে এবং সেই সব জায়গাতেও ইউরোপের বিভিন্ন জায়গাতেও বিশেষ করে ইতালি, জার্মানি, পোল্যান্ড বিভিন্ন জায়গাতেও আমরা দেখেছি যে সেই জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে পড়েছে। তার মধ্যে আমরা এখন যেটা পড়ব সেটা হলো ইতালি। ইতালিতে জাতীয়তাবাদের উন্মেষ। ইতালিতে একসময় ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল এবং সে রাজ্যগুলি পরস্পর বিবাদে লিপ্ত ছিল। নেপোলিয়ন বোনাপার্ট ইতালি দখল করে 1796 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ইতালি দখল করে সেই ইতালি রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে। ফলে তাদের মধ্যে ঐক্যবোধ ও জাতীয়তাবাদী চেতনা জেগে ওঠে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার হয়। কিন্তু ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে আবার সেই ইতালির উপর রাজন্যবর্গের প্রভাব প্রতিষ্ঠা করা হয়। ফলে সেখানে যাজকতন্ত্র, অভিজাততন্ত্র আবার প্রাধান্য লাভ করে এবং জাতীয়তাবাদীদের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয় এবং ইতালিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত করে দেওয়া হয়। পরবর্তীকালে রিসর্জিমento বা পুনরুত্থান ইতালিতে বিভিন্ন ঐতিহাসিক ও বিভিন্ন মনীষী ইতালির অতীত গৌরব, একসময় আমরা জানি যে ইতালিকে বলা হতো ইউরোপীয় সভ্যতার লীলাভূমি, সেই সমস্ত গৌরব গাথা রচনা তারা লেখেন। যেমন ত্রোয়া, কান্ত, লিওপার্ডি এরা ইতালির গৌরবগুলো রচনা করেন, ইতালিবাসী পড়ে এবং তাদের মধ্যে আবার একাত্মবোধ বা ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার হয়, যেটাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান। এর ফলে ইতালিতে বিভিন্ন জায়গায় রাজতান্ত্রিক শক্তিগুলোকে প্রতিহত করার জন্য সেখানে বিভিন্ন ধরনের গুপ্ত সমিতি গড়ে উঠতে থাকে এবং তারা রাজনৈতিক আদর্শ অনুযায়ী সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হয়, যার মধ্যে অন্যতম একটি গুপ্ত সমিতি হল কার্বোনারি। ইংরেজি কার্বন থেকে কার্বোনারি শব্দটির উৎপত্তি। এই গুপ্ত সমিতির সদস্যরা ধর্মীয় রীতি মেনে কার্বন বা জ্বলন্ত কার্যে তারা শপথ গ্রহণ করত, ফলে তাদেরকে কার্বোনারি বলা হতো। 40 বছর বয়স্ক পর্যন্ত সকল ইতালিবাসী এই সদস্য হতে পারত। এরা মূলত সন্ত্রাস, গুপ্ত হত্যা, বিপ্লব প্রভৃতির মাধ্যমে তাদের কার্যাবলী চালিয়েছে। উদ্দেশ্য ছিল ইতালিকে ঐক্যবদ্ধ করা, ইতালির স্বাধীনতা ফিরিয়ে আনা। কিন্তু আমরা সেখানে দেখব যে যারা কার্বোনারি গুপ্ত সমিতি পরিচালনা করতে, সেই সমিতির প্রতি গণসমর্থন বা সমিতির কোনো যোগ্য নেতৃত্ব ছিল না।
আবার তাদের মধ্যে উপযুক্ত রাজনৈতিক আদর্শ ও গঠনমূলক পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল। সে কারণে এই কার্বোনারি আন্দোলন ব্যর্থ হয়। আমরা দেখলাম কার্বোনারি একটা গুপ্ত সমিতি ছিল। সেই সমিতি ইতালিতে জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেই কার্বোনারি সমিতির একজন অন্যতম সদস্য ছিলেন জোসেফ ম্যাক্সিম, 1805 থেকে 1872 খ্রিস্টাব্দ। তিনি ইতালিকে বিদেশি শক্তির সাহায্য ছাড়াই ঐক্যবদ্ধ করার পরিকল্পনা করেন, যে কারণে তাকে বলা হয় ইতালি ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ। এজন্য তিনি মনে করেন যে সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো ইতালির বাসীর জাতীয় জাগরণ, আর তার জন্য প্রয়োজন যুব শক্তির জোয়ার। এর জন্য তিনি যুব শক্তিকে নিয়ে একটি দল গঠন করেন, যেটা ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে পরিচিত। তৈরি করেছিলেন 1832 খ্রিস্টাব্দে। 40 বছর যে কোনো ইতালিবাসী পর্যন্ত 40 বছর পর্যন্ত যে কোনো ইতালিবাসী এই ইয়ং ইতালির সদস্য হতে পারত। তারা সেখানে দেশপ্রেম, অতীত গৌরব, জাতীয়তাবাদী আন্দোলন, বিপ্লব, সন্ত্রাস, হত্যা প্রভৃতির মাধ্যমে তারা ইতালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, যার অন্যতম নেতা ছিলেন জোসেফ ম্যাক্সিম। কিন্তু বিদেশি শক্তির সাহায্য ছাড়া ইতালির ঐক্য ছিল অসম্ভব। বিভিন্ন বিশেষ করে অস্ট্রিয়ার আধিপত্যের কারণে সেই ম্যাক্সিমের জাতীয়তাবাদী আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। ম্যাক্সিমের পর আমরা দেখব কাউন্ট কাবুর। ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাবুরের ভূমিকা বা গুরুত্ব। কাউন্ট ক্যামিলো বেনসুটি কাবুর 1810 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিচক্ষণ রাজনৈতিক ছিলেন এবং খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন যে বিদেশি শক্তির সহযোগিতা ছাড়া ইতালির ঐক্য সাধন সম্ভব নয়। এজন্য তিনি বিভিন্ন বিদেশি শক্তির সহযোগিতা লাভের চেষ্টা করতে থাকেন। তিনি 1850 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার মন্ত্রিসভায় যোগদান করেন এবং সেখানকার রাজা ভিক্টর ইমানুয়েল তাকে 1852 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এরপরে তিনি পিডমন্ট সার্ডিনিয়াকে বিভিন্নভাবে ইতালির ঐক্য আন্দোলনের জন্য উপযুক্ত করে তোলেন এবং বিভিন্ন সংস্কার করেন। তিনি ফ্রান্স ও ইংল্যান্ডের সহযোগিতা লাভের জন্য 1854 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেন ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে এবং রাশিয়ার বিরুদ্ধে, এবং অস্ট্রিয়ার বিরোধিতা শুরু করেন। সেই যুদ্ধে ফ্রান্স এবং ইংল্যান্ড জয়লাভ করে এবং প্যারিসের শান্তি সম্মেলন 1856 খ্রিস্টাব্দে তিনিও যোগ দেন। সেখানে তিনি ইতালিবাসীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, ফলে ইতালির সমস্যাকে একটি আন্তর্জাতিক সমস্যায় তিনি পরিণত করতে পেরেছেন। এই পরিস্থিতিতে ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়ন
এক শর্ত সাপেক্ষে তাকে সহযোগিতার আশ্বাস দেন। বলেন অস্ট্রিয়াকে কোনোভাবে উত্তেজিত করে অস্ট্রিয়া যদি পিডমন্ট সার্ডিনিয়াকে আক্রমণ করে তাহলে তিনি ইতালির সপক্ষে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবেন। সেই মতো লম্বার্ডি, পিডমন্ট সার্ডিনিয়া, ক্যাভুরের নেতৃত্বে অস্ট্রিয়াকে উত্তেজিত করে এবং অস্ট্রিয়া ইতালিকে আক্রমণ করে। 1858 খ্রিস্টাব্দে প্লমিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে। সেই চুক্তি মোতাবেক ফ্রান্স ইতালির পক্ষ হয়ে যুদ্ধ করতে আসে এবং সেখানে ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধে, এই দুটি যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে এবং বাধ্য হয়ে অস্ট্রিয়া ইতালির দখল করা দুটি জায়গা লম্বার্ডি ও মিলান ছেড়ে দিতে বাধ্য হয়। ফলে লম্বার্ডি ও মিলান জায়গা দুটো পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়। ইতালির ঐক্য আন্দোলন অনেকটাই এগিয়ে যায়। ইতিমধ্যে তৃতীয় নেপোলিয়ন হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করে এবং যুদ্ধবিরতি করে। এই সন্ধিতে ভিক্টর ইমানুয়েল স্বাক্ষর করতে এগিয়ে যান। ক্যাভুর এই সন্ধিতে স্বাক্ষরের বিরোধিতা করে, কিন্তু ভিক্টর ইমানুয়েল উপলব্ধি করেছিলেন যে ফ্রান্সের সহযোগিতা অর্থাৎ বিদেশি শক্তির সহযোগিতা ছাড়া ইতালির ঐক্য সাধন সম্ভব নয়। ফলে তিনি 1859 খ্রিস্টাব্দে জুরিখের সন্ধিতে স্বাক্ষর করেন। এই কারণে ক্যাভুর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। ইতিমধ্যে মধ্য ইতালির বিভিন্ন জায়গার উপরে, বিশেষ করে পারমা, মডেনা, টাস্কানি, রোমানা, মধ্য ইতালির এই সমস্ত জায়গাগুলোতে বিদেশি প্রাধান্য প্রতিষ্ঠার পরিকল্পনা করা। ফলে পারমা, মডেনা, টাস্কানি, রোমানার অধিবাসীরা এর বিরোধিতা করে তারা পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করে। এইরকম পরিস্থিতিতে দেশের স্বার্থে কাউন্ট ক্যাভুর 1860 খ্রিস্টাব্দে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে পারমা, মডেনা, টাস্কানি ইতালির সঙ্গে যুক্ত হতে এগিয়ে আসে। কিন্তু অস্ট্রিয়া এবং ফ্রান্স এর বিরোধিতা করে। এই পরিস্থিতিতে কাউন্ট ক্যাভুর ফ্রান্সের শাসক তৃতীয় নেপোলিয়নকে বলেন যে তিনি যেন এই ঐক্য আন্দোলনে বিরোধিতা না করেন। বিনিময়ে তাকে স্যাভয় ও নিস, ফ্রান্সকে দুটো জায়গা স্যাভয় ও নিস, এই জায়গা দুটো দিবে বলা হয়। ফলে তৃতীয় নেপোলিয়ন এই বিরোধিতা থেকে সরে আসে এবং মধ্য ইতালি এই জায়গাগুলো পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হলে ইতালির ঐক্য আন্দোলন আরো এক ধাপ এগিয়ে যায়। এরপরে আমরা দেখব দক্ষিণ ইতালি। দক্ষিণ ইতালির দুটো জায়গা নেপলস ও সিসিলি, যেখানে শাসন করছিলেন বুর্ব বংশের স্বৈরাচারী শাসক। এই শাসকদের অত্যাচার থেকে মুক্তি পেতে সেখানকার অধিবাসীরা পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করে। এজন্য তারা বিপ্লবী বীর জোসেফ গ্যারিবল্ডি তাকে আহ্বান দেন
গ্যারিবল্ডি নেপলস ও সিসিলির অধিবাসীদের আহ্বানে সাড়া দিয়ে তিনি নেপলস ও সিসিলি 1860 খ্রিস্টাব্দে তিনি জয় করেন। ইতিমধ্যে রাজা ভিক্টর ইমানুয়েল পোপের রাজ্য রোমবাদী বিভিন্ন জায়গাগুলো দখল করেন এবং নেপলস ও সিসিলির কর্তৃত্ব দাবি করেন। গ্যারিবল্ডি দেশের স্বার্থে তিনি নেপলস ও সিসিলির দায়িত্ব রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে অর্পণ করেন এবং স্বেচ্ছায় নির্বাসন নেন। ফলে 1861 খ্রিস্টাব্দে ভিক্টর ইমানুয়েল ইতালির রাজা বলে ঘোষিত হন। কিন্তু 1861 খ্রিস্টাব্দে রাজা ভিক্টর ইমানুয়েলের আবার মৃত্যু হয়। অপরদিকে দুটো জায়গা ভেনিস এবং রোম, এই দুটো জায়গাও ভিক্টর ইমানুয়েল দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মৃত্যুতে সেটা অসম্পূর্ণ থেকে যায়। এই পরিস্থিতিতে এই জায়গাগুলোতে ক্ষমতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল ভেনিসে অস্ট্রিয়া এবং রোমে ফ্রান্সে। এই জায়গা দুটো দখল করার জন্য কাবুল কূটকৌশলে তিনি অস্ট্রো-প্রাশিয়া যুদ্ধ অর্থাৎ স্যাডওয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে শুরু হয়। সেখানে কাবুল প্রাশিয়ার পক্ষে যোগ দেয় এবং অস্ট্রিয়া যুদ্ধে হেরে যায়। ফলে অস্ট্রিয়া বাধ্য হয়ে ভেনিস থেকে তার সেনা প্রত্যাহার করে এবং ভেনিস ইতালির সঙ্গে যুক্ত হয়। অপরদিকে রোমের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল ফ্রান্সে। এই ফ্রান্স লাভের জন্য ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ বা যেটা সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই যুদ্ধে ফ্রাঙ্কো প্রাশিয়ার যে যুদ্ধ সেখানে আবার প্রাশিয়ার পক্ষে যোগ দেয়। সেই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় এবং ফ্রান্স রোম থেকে তার সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং রোম ইতালির সঙ্গে যুক্ত হলে ইতালির ঐক্য সম্পূর্ণ হয়। ফলে 1870 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ ইতালি রাষ্ট্রের জন্ম হয়।